হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে বায়ুমণ্ডল নিয়ে বিভিন্ন আলোচনা করব। ক্লাস 11-এর পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় বায়ুমণ্ডল একটি অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ। বায়ুমণ্ডলে কি পড়বো আজকে আমরা বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হলো, বায়ুমণ্ডলের প্রভাব, বায়ুমণ্ডলের বিভিন্ন শ্রেণীবিভাগ, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য, বায়ুমণ্ডলের গুরুত্ব এই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে বায়ুমণ্ডল কি, এটা আমাদের আজকে ফার্স্ট টপিক। তা বায়ুমণ্ডল হলো ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় স্তর আমাদের পৃথিবীর চারদিকে বেষ্টন করে রয়েছে, কিসের মতো? চাদরের মতো। তাকে কি বলছি? বায়ুমণ্ডল। তাহলে কি বললাম? ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তর পৃথিবীকে বা পৃথিবীর চারদিকে চাদরের মতো ঘিরে রেখেছে বা বেষ্টন করে রয়েছে, তাকে বলছি আমরা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলও আবর্তন হচ্ছে বা আবর্তিত হচ্ছে। বায়ুমণ্ডল আমাদের আধুনিক বিজ্ঞানীরা কি মনে করেন? সি লেভেল থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের অবস্থান। কিন্তু এই বায়ুমণ্ডল সি লেভেল থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যেই বায়ুমণ্ডলের 97% এখানেই অবস্থিত বা বায়ুমণ্ডলের অস্তিত্ব এখানেই পাওয়া যায়। এছাড়াও বায়ু কিন্তু আমরা দেখতে পাই না, বায়ু দেখতে পাই না। কি করে আমরা বায়ুর অস্তিত্ব অনুভব করতে পারি? তা এই গেল বায়ুমণ্ডল সম্পর্কে শর্ট ইন্ট্রোডাক্টরি পার্ট। বায়ুমণ্ডলে কি উপাদান আছে এবার আমাদের এটা জানতে হবে। তো বায়ুমণ্ডলে 3টি প্রধান উপাদান আছে। এক হলো গ্যাসীয় উপাদান, 2 হলো জলীয় বাষ্প, আর 3 নম্বর হলো ধূলিকণা। সেগুলো আমরা একটা ছকের সাহায্যে চলো দেখে নিই। বায়ুমণ্ডলের উপাদানকে আমরা আগেই বলেছি 3টে ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে গ্যাসীয় উপাদানকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, স্থায়ী গ্যাস আর অস্থায়ী গ্যাস। স্থায়ী গ্যাসকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, প্রধান গ্যাস আর অপ্রধান গ্যাস। প্রধান গ্যাসকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, সেগুলো হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর আর্গন। আর অপ্রধান গ্যাস যেমন হলো হিলিয়াম, নিয়ন, ওজোন, হাইড্রোজেন। আর ধূলিকণাকে আমরা আবার 3টে ভাগ করতে পারি, বালুকণা, অতি ক্ষুদ্র খনিজ লবণ আর কয়লার গুঁড়ো, ছাই, এগুলো। বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাস আছে তার মধ্যে মুখ্য উপাদান কি? মুখ্য গ্যাস হলো নাইট্রোজেন, যার পরিমাণ বায়ুমণ্ডলে সব থেকে বেশি, 78.08%। এরপরেই কে আছে? অক্সিজেন, তার পরিমাণ কত? 20.98%। এরপরে রয়েছে আর্গন। বায়ুমণ্ডলে আর্গন রয়েছে 0.93%, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, অন্যান্য গ্যাসের পরিমাণ 0.02%। এবার জেনে নিই বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির বায়ুমণ্ডলের ভূমিকা কি। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলি মানুষের বা তথা বিভিন্ন প্রাণীর শ্বাসকার্যে সাহায্য করে, উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে, এভাবে জীবকুলকে বাঁচিয়ে রেখেছে বিভিন্ন সাহায্য করে এই গ্যাসীয় উপাদানগুলি। এবার জানবো বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ভূমিকা। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প 10 কিলোমিটার, মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটারের মধ্যে থাকে। সেই 10 কিলোমিটারের 5 কিলোমিটারের মধ্যে, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে 90% জলীয় বাষ্পই থাকে, আর বাকি 10% থাকে ওই 10 কিলোমিটারের মধ্যে। এবার এই জলীয় বাষ্প আমাদের কি সাহায্য করে? জলীয় বাষ্পর জন্য বায়ুমণ্ডলে মেঘ, কুয়াশা, বৃষ্টি ইত্যাদি সৃষ্টি হতে পারে। আমরা সবাই জানি যে আগের দিনই জলচক্রে তোমাদের পড়িয়েছিলাম যে কি হচ্ছে, নদী, সমুদ্র, সমস্ত জলাশয় থেকে কিছু জল বাষ্পীভূত হচ্ছে। এই বাষ্পীভূত জলটাই তো জলীয় বাষ্প। জলীয় বাষ্প কি করছে? তারপরে মেঘ সৃষ্টি হচ্ছে, মেঘ থেকে আবার সেই পুনরায় বৃষ্টি রূপে পৃথিবীতে বা ভূপৃষ্ঠে নেমে আসছে। তাহলে তার কি ভূমিকা পালন করছে? জলীয় বাষ্প 1 নম্বর ভূমিকা পালন করছে, মেঘ, কুয়াশা, বৃষ্টি ইত্যাদি সৃষ্টিতে সাহায্য করছে। 2 নম্বর জলচক্রের এই ক্রিয়াটা সম্পাদনে সাহায্য করছে। এছাড়াও আমাদের কি করছে? রাসায়নিক আবহাওয়া বিকারে সাহায্য করছে। এই গেল আমার বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের কাজ।
এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো এরোসল বা বায়ুতে ভাসমান ধূলিকণার প্রভাব বা ধূলিকণা বায়ুমণ্ডলে কি কি করে। তা এই এরোসল কাকে বলে? এরো কথার অর্থ হলো বায়ুগুলো, আর সল কথার অর্থ হলো কণা। তা এই এরোসল হলো বায়ুতে ভাসমান কোলয়ীয় কণা, একেই আমরা এরোসল বলি। এই এরোসল যেমন আমাদের উপকার করে, সেরকম আমাদের বিভিন্ন অপকারও করে। উপকারের মধ্যে কি করছে? এরোসল পৃথিবীর তাপের সমতা বজায় রাখে। বায়ুমণ্ডলে এই ভাসমান এরোসলগুলো কি করছে? বায়ুতে ভাসমান অতিরিক্ত তাপ শোষণ করে তাপের ভারসাম্য বজায় রাখছে। এছাড়া মেঘ এবং কুয়াশা সৃষ্টিতে সাহায্য করছে। আর অপকারী ভূমিকা কি পালন করে? বায়ুতে যদি এই এরোসলের প্রভাব বেড়ে যায় বা এরোসলের পরিমাণ বেড়ে যায়, তখন দৃশ্যমানতা হ্রাস পায়। অনেক সময় বিমান চালকদের বিমান চালাতে অসুবিধা হয়। এছাড়াও বিভিন্ন সময় অনেক জায়গায় ট্রেন বন্ধ হয়ে যায়, এরকম বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো বায়ুমণ্ডল পরিবেশকে কিভাবে প্রভাবিত করে। বায়ুমণ্ডলে অক্সিজেনের জন্য আমরা কি করি? আমরা শ্বাস নিতে পারি। আমরা বায়ুমণ্ডলে এই অক্সিজেন, পৃথিবীতে একমাত্র বায়ুর অস্তিত্ব আছে বলে পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। এছাড়া কি করে? উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি লাগে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড আমরা কোথা থেকে পাই? বায়ুমণ্ডল থেকে পাই। এছাড়াও আমাদের বায়ু বা জল, এগুলো কি? এগুলো হলো আমাদের পুনর্ভব শক্তির উৎস। মানে আমরা যতই বায়ুকে ব্যবহার করি, বায়ু কিন্তু শেষ হবে না। মানে বায়ু একটি পুনর্ভব শক্তির উৎস। এছাড়াও বায়ুতে উপস্থিত অক্সিজেন আমাদের আগুন নেভাতে সাহায্য করে। এছাড়াও বায়ু আমাদের অবলোহিত রশ্মি এবং অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। এছাড়া বায়ুমণ্ডল জীবজগতের অক্সিজেন এবং যোগান দেয়। বায়ুমণ্ডলের উপস্থিতি ছাড়া জলচক্র অস্তিত্বহীন। বায়ুমণ্ডল পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড তাপ শোষণ করে এবং অক্সিজেন গ্যাস শ্বাসকার্য সাহায্য করে এবং প্রাণীদের শক্তি এবং উত্তাপ বজায় রাখে। নাইট্রোজেন প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুত করার কাজে লাগে। জলীয় বাষ্প বৃষ্টিপাত, মেঘ, তুষারপাত, কুয়াশা ইত্যাদিতে সৃষ্টিতে সাহায্য করে। এবার আমরা কি জানবো? বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হলো। বায়ুমণ্ডল আমাদের পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল, তখন পৃথিবী গ্যাসীয় অবস্থায় ছিল। এই গ্যাসীয় অবস্থা থেকে পরবর্তীতে কি হলো? ধীরে ধীরে তরল, তারপরে কি হলো? পৃথিবী কঠিন হলো। এই তরল এবং কঠিন হওয়ার পরে কিছু অংশ গ্যাসীয় থেকে গেছিল। সেই গ্যাসীয় অংশ কি হলো? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর চারপাশে আবর্তিত হতে লাগলো বা পৃথিবীর সাথে সাথে ঘুরতে লাগলো। এভাবেই আমাদের বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। এবার কি জানবো? বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। আবার বায়ুমণ্ডল অনেকগুলো গ্যাসেরও সমষ্টি। এই গেল আমাদের দুটো বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হলো উষ্ণ বায়ুর জল ধারণ ক্ষমতা শীতল বায়ু অপেক্ষা বেশি। 4 নম্বর বৈশিষ্ট্য উচ্চচাপে ভারী বায়ু নিম্নচাপের দিকে প্রভাবিত হয়। 5 নম্বর বৈশিষ্ট্য উষ্ণ ও জলীয় বাষ্প শুষ্ক শীতল বায়ুর সঙ্গে হালকা হয়। এবার জেনে নেব বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ। বায়ুমণ্ডলের উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো হোমোস্ফিয়ার আর 2 নম্বর হলো হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারকে আমরা আবার আরো 4টে ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো নাইট্রোজেন স্তর, 2 নম্বর অক্সিজেন স্তর, 3 নম্বর হলো হিলিয়াম স্তর, 4 নম্বর হলো হাইড্রোজেন স্তর। চলো এবার এই স্তর সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নিই। হোমোস্ফিয়ার কি বা হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, এটা কি? সমমণ্ডল নামেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই শুনে কি। ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 100 কিলোমিটার, অর্থাৎ 80 থেকে 100, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তর, সেই স্তরে বায়ুমণ্ডল গঠনকারী যে সমস্ত উপাদান তার অনুপাত সমান থাকে, তাই একে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে। এই হোমোস্ফিয়ারে মূলত নাইট্রোজেন, অক্সিজেন, অর্গান এবং অন্যান্য কিছু নিষ্ক্রিয় গ্যাস এবং জলীয় বাষ্প দিয়ে এই স্তর গঠিত। এই হোমোস্ফিয়ারের অন্তর্গত স্তর কি কি? আমরা ট্রপোস্ফিয়ারের নাম শুনেছি, স্ট্র্যাটোস্ফিয়ারের নাম শুনেছি এবং মেসোস্ফিয়ারের নাম শুনেছি। এই 3টি স্তরই হলো এই সমমণ্ডল বা হোমোস্ফিয়ারের অন্তর্গত।
এই হোমোস্ফিয়ারই আমাদের জলবায়ু নির্ধারণ করে। এবারে আছে হেড্রোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এখানে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত বলেছিলাম হোমোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ারের পর থেকে মানে 100 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে বলা হয় হেড্রোস্ফিয়ার। কারণ এখানে বা বিষমমণ্ডল, কারণ এখানে বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলি সমান অনুপাতে থাকে না। এছাড়াও এই স্তরকে আমরা আগেই বলেছি 4টে স্তরে ভাগ করতে পারি। আণবিক নাইট্রোজেন স্তরের উচ্চতা হলো 88 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত। প্রধান গ্যাস এখানে N2 বা নাইট্রোজেন দ্বারা গঠিত। দ্বিতীয় রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর। এই স্তর 200 কিলোমিটার থেকে 1125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে প্রধান উপাদান O2। এর পরের স্তর হিলিয়াম স্তর, 1125 থেকে এখানে 3540 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর। এই স্তর হিলিয়াম দ্বারা গঠিত। আর হাইড্রোজেন স্তর 3540 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে H2 গ্যাস দ্বারা গঠিত হয়। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক হলো কেমোস্ফিয়ার আর একটা হলো নন কেমোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে অংশ সৌর বিকিরণের দ্বারা কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই অঞ্চলকে কেমোস্ফিয়ার বলে। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর রয়েছে নন কেমোস্ফিয়ার। বায়ুমণ্ডলের বাকি অংশ যেখানে এই রাসায়নিক বিক্রিয়ার ঘটার সম্ভাবনাই নেই তাকে নন কেমোস্ফিয়ার বলা হয়। বায়ুমণ্ডলের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে আরো কয়েকটি ভাগে ভাগ করা যায়। এইগুলো হলো এক ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই কয়েকটি ভাগে ভাগ করা যায়। এবার প্রত্যেকটি সম্পর্কে চলো একটু জেনে নেওয়া যাক। ট্রপোস্ফিয়ার গ্রিক শব্দ ট্রপোস অর্থাৎ পরিবর্তন বা অশান্ত অর্থাৎ স্ফিয়ার অর্থাৎ বলয় বা মণ্ডল। এই সমন্বয়ে ট্রপোস্ফিয়ার শব্দটি গঠিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার অবস্থিত। এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস অর্থাৎ শান্ত বা স্থির এবং স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল বা বলয়। এই থেকে স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি এসছে। ট্রপোস্ফিয়ার স্তরের উপরে থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। গ্রিক শব্দ মেসোস অর্থাৎ মধ্যম আর স্ফারিয়া অর্থাৎ বলয় বা মণ্ডল। এর থেকে মেসোস্ফিয়ার শব্দটি এসছে। স্ট্র্যাটোপসের ওপর প্রায় 40 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের এই স্তরটি মেসোস্ফিয়ার বলা হয়। এই স্তরটি ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 50 থেকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। গ্রিক শব্দ থার্মোস অর্থাৎ তাপ এবং স্ফারিয়া অর্থাৎ বলয় বা মণ্ডল। এর থেকে থার্মোস্ফিয়ার শব্দটি এসেছে। মেসোপসের উপরে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত এবং আয়নীয় গ্যাসীয় আবরণকে আয়নমণ্ডল বা থার্মোস্ফিয়ার বলা হয়। আয়নমণ্ডল হলো থার্মোস্ফিয়ারের নিচের অংশ 80 থেকে 400 কিলোমিটারের মধ্যে। বায়ুমণ্ডল আয়নস্ফিয়ার নামে পরিচিত। এখানে মেরুজ্যোতি দেখা যায়। বেতার তরঙ্গ এখানে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের একেবারে বাইরের অংশ এক্সোস্ফিয়ার। এটা হলো 400 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু দিয়ে গঠিত এই স্তর। এই স্তরের উষ্ণতা খুব কম। এরপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বাইরে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলকে ঘিরে এক চৌম্বকীয় ক্ষেত্র। এই অংশকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী ভিডিওয়ে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।